আসসালামু আলাইকুম। ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 8 মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিজ্ঞানের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আপেক্ষিকতা অর্থাৎ রিলেটিভিটির চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আপেক্ষিকতার ব্যাপারটা আসলে স্টেম জি, যেটা কি জিনিস, চলো স্টেম জি, STEM, জিটি একটু দূরে লেখো। এস দিয়ে কি বোঝায়? স্পেস, টাইম, এনার্জি, ম্যাস অন গ্র্যাভিটেশন। তার মানে কি স্পেস স্থান, টাইম কাল বা সময়, এনার্জি শক্তি, ম্যাস ভর, গ্র্যাভিটেশন মহাকর্ষ। চিরায়ত পদার্থবিজ্ঞান অর্থাৎ ক্লাসিক্যাল ফিজিক্সের যত সায়েন্টিস্ট আছে, বিজ্ঞানী আছে, তারা সবাই বিশ্বাস করতেন, সবাই এই ধারণা পোষণ করতেন এবং এর উপর ভিত্তি করে ওনারা সমস্ত সূত্র আবিষ্কার করেছেন। ধারণাটা কি? ধারণাটা হলো যে স্থান, কাল, শক্তি, ভর এবং মহাকর্ষ এই পাঁচটা জিনিস অলওয়েজ কনস্ট্যান্ট। মহাবিশ্বের যে কোনো জায়গায়, যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে এগুলি সবসময় কনস্ট্যান্ট, এগুলি কখনোই পরিবর্তন বা চেঞ্জ হয় না। কিন্তু 1905 সালে আইনস্টাইন এসে দ্ব্যর্থঘণ্টে ঘোষণা করলেন যে এই পাঁচটা জিনিসই সব পরিবর্তন হয়ে যায়। এই যে উনি তথ্য দিলেন, তার মানে পৃথিবীটা দুই ভাগ হয়ে গেল। পৃথিবীর সব সায়েন্টিস্টরা বিশ্বাস করতেন এগুলি চরম বা পরম। তোমরা একটু চিন্তা করো, এই পাঁচটা জিনিস নিয়ে কাজ করলে ফিজিক্সের ম্যাক্সিমাম জিনিস সব চলে আসে। তার মানে সব সায়েন্টিস্টের কথা পুরো উল্টা কথা বললো আইনস্টাইন। কি? স্থান, সময়, শক্তি, ভর এবং মহাকর্ষ সব চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। আপেক্ষিকতা বা রিলেটিভিটি কাকে বলে? তো চিরায়ত পদার্থবিজ্ঞান অর্থাৎ ক্লাসিক্যাল ফিজিক্সের মতে স্থান, সময়, শক্তি, ভর এবং মহাকর্ষ কনস্ট্যান্ট বা ধ্রুবক। আইনস্টাইন তাদের এই মতবাদকে প্রত্যাখ্যান করেন এবং তিনি বলেন এগুলি সব পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। এই ঘটনাকে আপেক্ষিকতা বা রিলেটিভিটি বলে। আপেক্ষিকতাকে আইনস্টাইন দুই ভাগে ভাগ করছেন। নাম্বার 1, এই চারটাকে আমি এই জন্য একসাথে রাখছি, এটাকে আলাদা রাখছি। এই চারটা নিয়ে আইনস্টাইন যেই সূত্রটা দিয়েছেন সেটা হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, আর এটাকে বলে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব মানে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, যেখানে স্পেস, টাইম, এনার্জি, ম্যাস মানে কি স্থান, সময়, শক্তি, ভর নিয়ে। তাহলে প্রথমটা হলো কি এই চারটা জিনিস নিয়ে। এবার আসো দ্বিতীয়টা, আপেক্ষিকতার সাধারণ বা সার্বিক তত্ত্ব, যাকে বলে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, গ্র্যাভিটেশন মানে মহাকর্ষ নিয়ে। কিন্তু তোমাদের আজকে আমরা যে জিনিসটা পড়াবো সেটা 1 নম্বরটা পড়াবো। তাহলে 2 নম্বরটা আমরা মুছে দিলাম, আমরা স্পেশাল থিওরি পড়াবো আজকে। হ্যাঁ, স্পেশাল থিওরিতে চারটা নিয়ে কাজ করা হয়। সব কিছুর সূত্রগুলি 2টা স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত। কয়টা স্বীকার্য? 2টি স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত। 2টি স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত। এই 2টা স্বীকার্য বুঝতে গেলে তোমাকে প্রথমে জড় কাঠামো বা জড় প্রসঙ্গ কাঠামো মানে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, সেটা কোথায়? জড় কাঠামো কি কি? জড় কাঠামো 2টা জিনিস। সেটা কি? একটা স্থির কাঠামো, একটা সমবেগে সরলরেখায় গতিশীল কাঠামো। আর অজড় কাঠামো বা অজড় প্রসঙ্গ কাঠামো, দ্যাট মিনস নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, সেটা কি? সেটাও 2টা। একটা কি ত্বরিত বা মন্দিত মানে অ্যাক্সিলারেশন বা ডিসিলারেশন, বা বৃত্তাকার পথে গতিশীল কাঠামো, সার্কুলার মোশন। স্বীকার্য 1 হলো পদার্থবিজ্ঞানের সকল সূত্রসমূহ সকল জড় কাঠামোতে একই থাকে। আমরা জানি জড় প্রসঙ্গ কাঠামো 2টা কাহিনী, একটা কি স্থির কাঠামো আর একটা কি সমবেগে সরলরেখায় গতিশীল কাঠামো। দেখো যেটা স্থির কাঠামো এটা XY Z অক্ষ, 3 ডাইমেনশনাল একটা স্পেস, এটাও 3 ডাইমেনশনাল স্পেস। এগুলি সব প্রাইম দিছি। প্রাইম দেওয়ার অর্থ মানে গতিশীল। কেমন গতিশীল? সমবেগে সরলরেখায় গতিশীল। আর এটা হলো স্থির। এখন বলছে পদার্থবিজ্ঞানের সকল সূত্রসমূহ সকল জড় কাঠামোতে একই থাকে। তার মানে এই স্থির কাঠামোতে যদি F=m এর সূত্রটা প্রযোজ্য হয়, তাহলে এই গতিশীল কাঠামোতেও মনে করো F=m এর সূত্রটা প্রযোজ্য হবে, কোনো চেঞ্জ হবে না। প্রথমটা। স্বীকার্য 2, শূন্য মাধ্যমে সকল পর্যবেক্ষকের নিকট আলোর বেগ একই থাকে। এটা আলোর উৎস বা পর্যবেক্ষকের আপেক্ষিক গতির উপর নির্ভর করে না। তার মানে এই যে স্থির কাঠামো সেম আগের মতো, এটা কি সমবেগে সরলরেখায় গতিশীল কাঠামো, কারণ 2টাই তো জড় প্রসঙ্গ কাঠামো। হ্যাঁ, তো এখানে যদি আলোর বেগ c হয়, এটা সমবেগে সরলরেখায় গতিশীল হইল, যত বেগে গতিশীল হোক না কেন এখানেও আলোর বেগ c, এই 2টা বেগ একই হবে, কখনো চেঞ্জ হবে না।
স্পেশাল থিওরিতে আমরা কি কি পাই একটু দেখো। স্পেশাল থিওরি এস থেকে আমরা দুইটা পাবো, এস থেকে পাবো দুইটা। নাম্বার 1 ফর্মুলা পাবো দৈর্ঘ্যের সংকোচন, দৈর্ঘ্যের সংকোচন। আরেকটা পাবো নাম্বার 2 ভরের বৃদ্ধি, ভরের বৃদ্ধি। টাইম থেকে পাবো আমরা 3 নাম্বারটা, টাইম মানে কি কাল, সময় আর কি, কাল দীর্ঘায়ন। হ্যাঁ, কাল দীর্ঘায়ন। আর এখান থেকে পাবো 4 নাম্বার থিওরিটা, সেটা কি ইকুয়াল টু এমসি স্কয়ার। তো প্রথমে দেখবো আমরা এই 4টা থিওরি আমরা আজকে এক্সপ্লেন করব, দ্যাট অনেকগুলি ম্যাথ করা যাবে। হ্যাঁ, প্রথম হচ্ছে দৈর্ঘ্যের সংকোচন। আইনস্টাইন কি বলে, যেগুলি সব চেঞ্জ হয়ে যাবে। কখন চেঞ্জ হবে? সাধারণ ভেলোসিটি থেকে চেঞ্জ হবে না, কোনো বস্তুর বেগ, কোনো পার্টিকল, কোনো রকেট, কোনো মহাকাশযান, যে কোনো বস্তুর বেগ যদি আলোর বেগের কাছাকাছি হয় তখনই চেঞ্জ হবে, এছাড়া চেঞ্জ হবে না। এটা ভালোভাবে মনে রাখতে হবে। এখন এই স্পেশাল থিওরির যে প্রথমটা দৈর্ঘ্যের সংকোচন, দৈর্ঘ্যের সংকোচন এটা আসলে কি? মনে করো তুমি এয়ারপোর্টে আসো, তোমার কাছে যে বিমানটা দেখতে অনেক বড়, তুমি যদি কাউকে বিদায় জানাও, বিমানটা যখন ছেড়ে যায়, বিমানটা তোমার থেকে যত দূরে যেতে থাকে বিমানটা আস্তে আস্তে তত ছোট মনে হয়, তাই না? আসলে কি বিমানটা ছোট হয়ে যায়, দৈর্ঘ্য সংকোচন হয়ে যায়? কখনোই না, মনে হয় সংকোচন হয়ে যায়। কিন্তু আইনস্টাইন বলছে অবশ্যই সংকুচিত হয়ে যাবে যদি বিমানটার ভেলোসিটি এই সাধারণ ভেলোসিটি না, অল্প না, অনেক বেশি। সেটা কেমন? আলোর বেগের কাছাকাছি হয়, তখন অবশ্যই বিমানের ভিতরে যারা আছে, যত জিনিস আছে, টোটাল জিনিসটাই সংকুচিত হয়ে যাবে, মানে দৈর্ঘ্যের সংকোচন হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে দৈর্ঘ্যের সংকোচন। এবার এই দৈর্ঘ্যের লেন্থ, দৈর্ঘ্য মানে কি লেন্থ, দৈর্ঘ্যকে আমরা স্থির দৈর্ঘ্যকে আমরা ধরলাম L0, হ্যাঁ, আর গতিশীল দৈর্ঘ্যকে ধরলো ML। বিমান যখন গতিশীল হবে, মহাকাশ যখন গতিশীল হবে, বস্তু গতিশীল হইলে সে বেগ যদি আলোর বেগের কাছাকাছি হয় সেটার দৈর্ঘ্য সংকুচিত হয়ে যাবে, তার মানে গতিশীল দৈর্ঘ্য আস্তে আস্তে ছোটো হয়ে যাবে। আর এটা তো যা ছিল বড়ই থাকবে, তাই না? তাহলে এটা হয়ে যাবে ছোট, আর এটা তো বড়ই থাকবে, যা ছিল তাই থাকবে। এইবার দেখো ভরেরটা উনি কী বলছে, বলছে ভর বেড়ে যাবে। কোনো বস্তুর বেগ যদি লাইট ভেলোসিটির কাছাকাছি হয় তাহলে ভরটা বেড়ে যাবে। যেমন এক্সাম্পল স্বরূপ আমরা দেখাতে পারি এরকম, তোমাকে যদি একটা ছোট পাথর দিয়ে কেউ আঘাত করে, মানে অল্প ভেলোসিটিতে মারে, তোমার কাছে মনে হবে ছোট একটা পাথরই তো লাগলো, অল্প ব্যথা পাবা। কিন্তু সেই পাথরটা যদি অনেক ভেলোসিটিতে মারে তাহলে কী মনে হবে? যে বিশাল ভারী জিনিস তোমার উপরে এসে পড়লো, অনেক বেশি আঘাত পাবে, অনেক ব্যথা পাবে। তার মানে কি, ভর যদি বেড়ে যায় তাহলে গতি যদি বেড়ে যায় বস্তুর, ভর বেড়ে যায়। হ্যাঁ, সে তাহলে কি গতিশীল অবস্থায় ভর, তাহলে যেহেতু স্পেস, দেখো স্পেস থেকে দুইটা আসছে, ধরার সিস্টেমও একই। এটা L0 হলে এটাও তো স্পেসের ব্যাপার, M0, এটা কি M। যদি গতিশীল হয় তাহলে ভর বেশি মনে হয়, তাহলে এটা গতিশীল, এটা হবে বড়, মানে বেশি হবে, এটা হবে ছোট। ওটা হলো দুইটা। এবার টাইমের কাছে আসো। টাইম ডাইলেশন, কোনো বস্তুর ভেলোসিটি যদি লাইট ভেলোসিটির কাছাকাছি হয়, মানে আলোর বেগের কাছাকাছি হয়, এত বেশি বেগ হয়, তখন টাইম চেঞ্জ হয়ে যাবে। এই টাইম ডাইলেশন বা কাল দীর্ঘায়ন বোঝানোর জন্য আইনস্টাইন একটা সুন্দর এক্সাম্পল ইউজ করতেন, আমি সেটাই বলি। সেটার নাম হলো টুইন প্যারাডক্স। টুইন মানে কি যমজ। গল্পটা এরকম, মনে করো যমজ দুই ভাই বোন, দুইজনের বয়সে 20। বোনটা পৃথিবীতে আছে, ভাইটা একটা মহাকাশযানে চড়ে আলোর বেগের কাছাকাছি বেগে ভ্রমণ করতে চলে গেল মহাশূন্যে। তো সেখানে ভ্রমণ করতে 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 ভাইটা 20 বছরের বয়সে রওনা হয়েছে। ভাইটা মহাশূন্যযানে বসে বসে হিসাব করতেছে, অনেক জায়গা ঘুরতে ঘুরতে, হ্যাঁ, যখন পৃথিবীতে ফিরে আসছে তখন দেখলো যে সে টোটাল ভ্রমণ করছে 6 বছর, আর ভাইয়ের বয়স ছিল কত 20, তাহলে 20 আসছে কত 26। ভাই তখন 26 বয়সের টক বগে, মানে যুবক, তরুণ, হ্যাঁ, ইয়াং। তো সে যখন পৃথিবীতে আসলো, আইসা তার বোনকে খোঁজ করলো, অনেক তথ্য তালাশ করে দেখে পৃথিবীর সব কিছু চেঞ্জ হয়ে গেছে, কেমন যেন হয়ে গেছে, অনেক সময় পার হয়ে গেছে। যা হোক, পৃথিবীতে অনেক খোঁজার পরে তার বোনটাকে পেলো, পেয়ে দেখে তার বোনটা এসে একবার থুরথুরি বুড়ি, তার মানে তার বোনের বয়স হয়ে গেছে 80 বছর। তার মানে কি
20 বছর বয়সে রওনা দিছে, সে যখন মহাবিশ্বে 6 বছর ভ্রমণ করছে, ইতিমধ্যে পৃথিবীতে কেটে গেছে 60 বছর। তার মানে কি স্থির অবস্থায় সময়টা অনেক বেশি হয়ে যায়, আর গতিশীল হলে সময়টা স্লো হয়ে যায়। এখন এই ধরার ব্যাপারটা অনেক ইম্পর্ট্যান্ট, কারণ এটা অনেক স্টুডেন্টরা ভুল করে। দেখো, এই স্পেস থেকে আসছে কি দৈর্ঘ্যের সংকোচন আর ভরের, এই দুইটা আসছে স্পেস থেকে, আর টাইমটা আসছে অন্যটা থেকে। এই জন্য ধরার ব্যাপারটা অন্যরকম। যেমন এই দুইটা, স্থিরটা এল নট এম নট, গতিশীলটা এল এম। আর টাইমের বেলায় কী হবে, একটু উল্টা লিখতে হবে, এটা হবে টি, এটা হবে টি নট। আর স্থির যেটা ওই যে বোন 80 বছর, তার মানে এটা বড়। আর গতিশীল অবস্থা ভাইয়ের বয়স 26 বছর, তার মানে এটা টাইমটা কম, ছোট। ঠিক আছে, এবার তোমাদের একটা আমি কাহিনী দেখাবো, এটা মনে রাখলে তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। বিশেষ দ্রষ্টব্য, এটা সবাই নোট করে নাও। এটা হচ্ছে যে মানটি বড়, যে মানটি বড় তার সাথে √1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার গুণ করতে হবে, গুণ করতে হবে। তার মানে কি কোনো সূত্র প্রমাণ না করেও তুমি সবগুলি সূত্র মনে রাখতে পারবে, একটা স্পেশাল টেকনিক। এটা কি, এটা আসলে লরেন্জের একটা কনস্ট্যান্ট, যেটা আইনস্টাইন উল্টাভাবে বসিয়ে দিয়ে সেটা প্রমাণ করে ফেলেছিলেন, যেটার নাম ফিজিক্সের জগতে বলা হয় বিপরীত লরেন্জ রূপান্তর থেকে আসছে। √1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। ভিটা কি, বিটা হচ্ছে মহাকাশযানের ব্যাগ, যে ভেলোসিটিতে ছুটবে। হ্যাঁ, আর সি তো আলোর ব্যাগ, আমরা সবাই জানি। তাহলে কথাটা আবার শুনি, যে মানটি বড় তার সাথে এই কনস্ট্যান্ট, এই ধ্রুবকটা গুণ করতে হবে। চলো এখানে বড়কে এল নট, তাহলে এল নটের সাথে গুণ করবো, তাই দুইটার সাথে সম্পর্কটা কী হবে, এল ইকাল টু এল নট √1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার গুণ হয়ে গেল। আবার দেখো এই দুইটার মধ্যে বড় কি, এম বড়, তাহলে এটার সাথে গুণ হবে, তাহলে এম নট ইকাল টু এম ইন্টু √1 মাইনাস কি বি স্কোয়ার বাই সি স্কোয়ার। সেম টাইমের বেলায় কে বড়, টি বড়, তাহলে এটার সাথে গুণ করতে হবে, তাহলে টি নট ইকাল টু টি ইন্টু √1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। ঠিক আছে, এবার কত বেগে, কত ভেলোসিটিতে বা বেগে চললে এই ঘটনাটা ঘটবে, সেই বেগের সমীকরণটা আমাদের দরকার। তাহলে আমরা এটাকে সমাধান করে তো বেগের সমীকরণটা বের করতে পারি। চলো আমরা বেগের সমীকরণটা বের করে দেখাই। এখানে কি লেখা আছে একটু খেয়াল করো, কি লেখা আছে, এল ইকাল টু কি এল নট ইন্টু √1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমরা এটাকে দিকে নিয়ে আসি, এল বাই এল নট, সহজ সমাধান, যেটা 19 তোমরা করছো সেটা করো, বি স্কোয়ার বাই সি স্কোয়ার বর্গ করে দাও, এল বাই এল নট হোল স্কোয়ার ইকাল টু 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। মাইনাস এটা এই পাশে নিয়ে আসো, বি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকাল টু কত, 1 মাইনাস এল বাই এল নট হোল স্কোয়ার। তাহলে বি স্কোয়ার ইকাল টু কত, সি স্কোয়ার ইন্টু 1 মাইনাস এল বাই এল নট হোল স্কোয়ার। সুতরাং বর্গমূল করে দিলে কি হয়, ভি ইকাল টু সি ইন্টু √1 মাইনাস কি এল বাই এল নট হোল স্কোয়ার। তাহলে আমরা কী পেলাম, ভি ইকাল টু লিখে দাও, ভি ইকাল টু সি ইন্টু √1 মাইনাস এল বাই কি এল নট হোল স্কোয়ার। একটা টেকনিক এখানে চলে আসছে, খেয়াল করো, ভি তো ভি ইকাল টু সি ইন্টু √1 মাইনাস এল বাই এল নট। এই এলটা কি দেখো, এলটা হচ্ছে ছোটো, এল নট হচ্ছে বড়ো, তার মানে কি এল দেখো ছোট, ছোট বাই বড় হোল স্কোয়ার। তো এটা তো একই রকম হবে, ভি ইকাল টু সি ইন্টু √1 মাইনাস ছোটো বাই বড়, ছোটোকে এম নট বাই এম হোল স্কোয়ার। এখানে ছোটোকে টি নট, একই কথা, ভি ইকাল টু সি ইন্টু √1 মাইনাস ছোটো বাই বড়, তার টি নট বাই টি হোল স্কোয়ার। আমরা 3 ধরনের সূত্র পেয়ে গেলাম। এবার দেখো 4 নম্বর সূত্রটা তোমাদের চোখের সামনে দেওয়া আছে, ই ইজ ইকাল টু কি
mc স্কয়ার। এখানে এই 4 নম্বরটা নিয়ে আরেকটু কথা বলা উচিত আমাদের, চলো আমরা বলি। 4 নম্বরে যেটা দেওয়া আছে খেয়াল করে, E = mc স্কয়ার। এখন m ব্যাপারটা কিন্তু ঘটনা দেখো, m নট কিন্তু ছোট, আর m গতিশীল হলে ভর বেড়ে যায়। তাইলে আমি যদি এখানে m নট c স্কয়ার দেই, এটা কী হবে E নট। তার মানে এটা কিসের সমীকরণ? গতিশীল অবস্থা বস্তুর শক্তি সমীকরণ। এটা কি স্থির অবস্থা বস্তুর শক্তি সমীকরণ? m নট বড় না m বড়? নিশ্চয়ই m বড়। তার মানে এটা বড়, এটা ছোট। তাহলে স্থির আর গতিশীলের মধ্যে শক্তির ব্যবধান হবে কত? ডেল E = E মাইনাস E নট। E মানে কি mc স্কয়ার, m নট c স্কয়ার কমন নাও, কমন নিলে কী হবে? m মাইনাস m নট ইন্টু c স্কয়ার। এটা হচ্ছে শক্তির ব্যবধান। এই 4টা সূত্র পারলে তোমরা অনেকগুলি অঙ্ক নির্দ্বিধায় সলভ করতে পারবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।